কয়েকজনকে যাদের নিয়েছেন তারা কিভাবে কন্ট্রিবিউট করবে এনজিও আর রাষ্ট্র পরিচালনা তো এক কথা না। আজকে যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যে সমস্যা হচ্ছে, তারা তো ঠেকে দিতে পারতেছে না, তাদের কথা কেউ শুনবেও না। আর্মি অফিসার হচ্ছে হ্যাঁ জনগণের পক্ষে, এদেশের মানুষের পক্ষে, ওই সরকারের পক্ষে না। সেইভাবে উপলব্ধি করে তা কাজ করতে হবে। একটু জটিল প্রক্রিয়া, তারও জন্য যেমন জটিল, ইউনূস সাহেবের জন্য দেশ চালানো জটিল। খুব একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আমরা গেছিলেন। আবার তিনি কি করেছেন, ওই দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে তার জন্য একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমার ক্লিয়ার? আবার তিনি বিএনপির পক্ষে গিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। বিএনপি সেমিনারে গিয়ে 5ই আগস্ট অভ্যুত্থান দেখবেন একইভাবে প্রতিটি জায়গা থেকে শুধু লোক, শত শত লক্ষ লক্ষ লোক আসতেছে। এই ছাত্ররা কি হঠাৎ করে এক মাসের আন্দোলন আনতে পারে? এটা তাদের উপলব্ধি করতে হবে। আজকে তারা কি মনে করে, তাদের প্রতি কোনো গুরুত্ব না দিয়ে ছাত্ররা মনে করতে সেটা আমরাই সব করেছি, এমন ভাবে কথা বলে। যার জন্য যদি অ্যাবসলিউট পাওয়ারের একটা প্রশ্ন আসে, করাপশনে তারা ঢুকে যাবে। অলরেডি ঢুকে গেছে, শোনা যাচ্ছে ঢুকে গেছে, যেটা আপনারা বললেন। এবার ঢুকে যাওয়ার প্রশ্ন উঠেছে এবং গাড়ির কথা উঠেছে, তারা গাড়িও নাকি। তো হঠাৎ করে আপনি কোথা থেকে এত গাড়ি পাবেন? আপনাদের তাদের যদি আমরা এই দোষগুলো কিন্তু সব কার কার ঘাড়ে যাবে? ইউনূস সাহেবের ঘাড়ে। ইউনূস সাহেব বিজ্ঞ একজন মানুষ, হ্যাঁ, তিনি সারা পৃথিবীতে সুপরিচিত, নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি কি করছেন? দুজন ছাত্রকে তিনি ক্যাবিনেটে ঢুকিয়ে দিয়েছেন। কত এক্সপার্ট তারা! আন্দোলন করছে অভিজ্ঞতা লাগে, সেখানে তো একটা মিনিস্ট্রি। আমি কথাই বললাম তাদের কি কোঠার মাধ্যমে নেওয়া হয়েছে? ছাত্র আন্দোলনের কোঠার মাধ্যমে। এই কোঠার পদ্ধতির বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। ওই যে মুক্তিযুদ্ধ কোঠা তারা বাদ করার জন্য আন্দোলন করেছে না, নাতিপুতিকে দেয়। সিমিলারলি আপনি তো নাতিপুতি পর্যায়ে আছেন। আপনি রাজনীতিতে যে ছাত্র, মাস্টার্স ডিগ্রি পাস করেন নি, একজনের মাস্টার্স পাস করছে কয়েকদিন আগে, সেখান থেকে আপনি ক্যাবিনেটে চলে গেছেন। আপনার অভিজ্ঞতা আছে একজন বিদেশির সাথে কিভাবে কথা বলতে হবে, একজন আমলাকে, সেক্রেটারিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেটা আপনি জানেন? আপনি কি আমলাতন্ত্র সম্পর্কে তো পড়েছেন? আমার মনে হয় যেহেতু সামাজিক বিজ্ঞানের ছাত্র ছিল, পড়েছেন। একজন সেক্রেটারিকে কন্ট্রোল করা চারটিখানি কথা না, আপনি তো হাতে পুতুল হয়ে যাবে। এই জন্য আপনার দাবি করতে হবে আমাকে কোঠা পদ্ধতির মাধ্যমে আমাকে মন্ত্রী বানাতে হবে। আর ইউনূস সাহেব পপুলারিটি পাওয়ার জন্য কি করলেন? বানিয়ে দিয়েছে। তারপর আপনি দেখেন এনজিও, আমি নাম বলবো না, এনজিওর কয়েকজনকে যাদের নিয়েছেন তারা কিভাবে কন্ট্রিবিউট করবে? এনজিও আর রাষ্ট্র পরিচালনা তো এক কথা না। আজকে যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যে সমস্যা হচ্ছে, তারা তো ঠেকে দিতে পারতেছে না, তাদের কথা কেউ শুনবেও না। যার জন্য ওই যে প্রশ্নটি আপনি করেছিলেন সেনাবাহিনী নেবে কিনা, চরম পর্যায়ে তো সেনাবাহিনী দেশের দায়ভার অথবা দায়িত্বটা গ্রহণ করতে বাধ্য হবে। ওই যে গানটি, আয়ের বছর গানটি ওয়াকারুজ্জামান সাহেব ওই দিন উচ্চারণ করেছিলেন, পরিবেশনে করেছিলেন, বলা কি, আমি তো প্রেমে পড়িনি, কিন্তু প্রেমে পড়ে নাই, প্রেম আমার উপর পড়েছে। উনি তো ক্রাইসিসে পড়ে আনেন নাই, ক্রাইসিসও তার উপর পড়েছে। সিমিলারলি যখন দেশে আরো ক্রাইসিস দেখা দিবে, তখন উনি বলবেন জাতির উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, বাধ্য এবং জনগণ মেনে নিবে। কিন্তু তখন আমরা কি বঞ্চিত হব? আবার গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা অচল থাকবে। আর উনি যদি আবার এখানে আবার স্পষ্ট, আমি আগেও বলে দিচ্ছি, উনি যদি আবার চেষ্টা করেন ওই পতিত সরকারের যারা নেতা আছে তাদের সাথে যদি আলাপ আলোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন, তাহলে পুরো ইনস্টিটিউশন কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে সেনাবাহিনী। সেখানে ওনার মধ্যেও কিন্তু সংঘাত দেখা দিবে। তার মিড র্যাঙ্ক সহ ম্যাক্সিমাম আর্মি অফিসার হচ্ছে হ্যাঁ জনগণের পক্ষে, এদেশের মানুষের পক্ষে, ওই সরকারের পক্ষে না। সেইভাবে উপলব্ধি করে তা কাজ করতে হবে। একটু জটিল প্রক্রিয়া, তারও জন্য যেমন জটিল, ইউনূস সাহেবের জন্য দেশ চালানো জটিল। খুব একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আমরা পড়েছি। আমি কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মেধা প্রজ্ঞা সম্পর্কে আমি প্রশংসাই করি, তারা উপযুক্ত। কিন্তু মাঝে মাঝে তারা যে ধরনের কথাবার্তা বলেন, কন্ট্রোভার্সি সৃষ্টি করে। যেমন বদিউল আলম মজুমদার সাহেব,
ভদ্র মানুষ, আপনি তাকে ভালো চেনেন। আপনার চ্যানেলে আমি একদিন তার সাথে টক শোতে এসেছিলাম। উনি নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, যদিও কমার্সের স্টুডেন্ট, এনজিও এখানে আরো সাথে একটা জিনিস, মানে রাষ্ট্রবিজ্ঞানের লোকজনকে আমরা কম দেখতে পাচ্ছি, মানে সরকারে এবং সরকারের আশেপাশে। তো এখানে আপনি আবার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আসলে আমাদের দিকে ইঙ্গিত করলেন, আবার অন্যদিকে যাবে। হ্যাঁ, মনে করবে যে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক আমরা তো বিষয়ের পাচ্ছি না, উপর দক্ষ, আপনাদের পাচ্ছি না দিলাম। রাষ্ট্রবিজ্ঞানের উপর দক্ষ, আন্তর্জাতিক বিষয়ের উপর দক্ষ এরকম লোকজনকে তো ইনভলভ করানো উচিত ছিল। আপনি কি না, মনে যে করেন? যে হোক, আমি পুরো এইভাবে অন্য একজনকে প্রশ্ন করে রাষ্ট্রবিজ্ঞানের পুরো গুরুত্ব দিয়ে, তাহলে আমি থাকলে একটু অন্যরকম দেখা যায়। হ্যাঁ, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি প্রশ্ন করছেন। যে হোক, আলী রিয়াজ সাহেব যদিও আপনার জার্নালিজমে পড়াশোনা করেছেন, পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ডিগ্রি গুলো রাষ্ট্রবিজ্ঞান, আমি যতটুকু জানি। তিনি আমাদের কলিগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, এবং এই অভ্যুত্থানের পিছনে এবং 15টি বছর উনি অনেক কন্ট্রিবিউট করেছেন জাতির জন্য। সেই দিকেও ওনার প্রতি বেশ আমার আস্থা আছে। এখন উনি কতটুকু করতে পারবেন সেটা আমার ভয় আছে। ওইখানে মনে হয় আরেকজন আইনজ্ঞকে দেওয়া উচিত ছিল। একজন আইনজ্ঞ, কি বাড়িতে আইনজ্ঞ স্বাধীন মালিক সাহেব উপযুক্ত ছিলেন। ওনার মনে হয় চোখের একটা সমস্যা আছে, চোখের সমস্যার জন্যই উনি হয়তো বা রাজি হন। আর ফজলুল আলম মজুমদার সাহেব একটি ভুল করে ফেলছেন। উনি কাজ শুরু করার আগেই বলছেন নির্বাচন বৈধতা পাবে না যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। তো প্রথমেই তো উনি কর্ণপাত সৃষ্টি করেন। উনি ভালো কাজ করতে গেলে তো বলবে না উনি আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের আদর্শ দ্বারা প্রভাবিত। কারণ উনি আসিফ নজরুল সাহেবেরটা যে আপনি উঠালেন, আমি যদি আবার বলি আমার কলিগ, আমার ছোট ভাই, তার সম্পর্কে অবশ্যই বিভিন্ন কথা। সে কিন্তু কোন একটি রাজনৈতিক দলের একনিষ্ঠ কখনো ভক্ত ছিল না। যেমন করে দেখেন, তার সম্পর্কে উঠছে যেটা 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটির, হ্যাঁ, তিনি কিন্তু একজন সদস্য ছিলেন, খুব সম্ভবত সদস্য সচিব ছিলেন। তাহলে তিনি আজকে মন্ত্রী, তারই নেতা শাহরিয়ার কবির জেলে। আমাই ক্লিয়ার? হ্যাঁ, তার সম্পর্কে প্রশ্ন। আবার উনি কি করেছেন, ওই সময় জামাত ইসলামের শাস্তির জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন। আবার তিনি কি করেছেন, ওই দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে তার জন্য একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমায় ক্লিয়ার? আবার তিনি বিএনপির পক্ষে গিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেছেন, বিএনপি সেমিনারে গিয়ে, বিএনপির আলোচনা সবাই গিয়ে প্রশংসা কুড়িয়েছেন। বিএনপির নেতা কর্মীরা বলছে আসিফ নজরুল ছাড়া কিছু নেই। তিনি আবার কি করলেন, ব্র্যাকেট করলেন বিএনপি কে আওয়ামী লীগের সাথে। দেখছেন কি সুন্দর অবস্থা, আওয়ামী লীগের সাথে দেখা গিয়ে এবার আবার তিনিও বলতেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবেন। একই টাইপের। অর্থাৎ আমরা দেখতেছি এখানে সুবিধাবাদের লীলা খেলা চলছে। কারণ সুবিধাবাদী প্রক্রিয়াতে কখনো কঠিন কাজ অথবা সুন্দর কোনো কাজ সমাধান করা সম্ভব না। সিমিলারলি দেখবেন আপনি যে সাকওয়ার সাহেব, উনিও জহুল হলের হল শাখার ছাত্রলীগের ভিপি অথবা সেক্রেটারি ছিলেন। আন্ডারস্ট্যান্ড? তার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সাকওয়ার সাহেবকে নিয়ে এত প্রশ্ন উঠে, ওই 9 সালে, যেটা 2009 সালে নির্বাচন, তাকে নিয়ে প্রশ্ন আছে যে যেই নির্বাচনটাকে সবাই গ্রহণ করে নিয়েছে, তারপরে যে কারুকার্য হয়েছে ভিতরে বেশ কিছু আসনে, 30-40টা আসনে সীমানা নির্ধারণ সহ বিভিন্ন কারুকার্য হয়েছে, সেখানে সাকওয়ার সাহেব বলছেন। তিনি কি করলেন, এলোমেলো কথাবার্তা বলতেন, কিন্তু তিনি কি করলেন, হঠাৎ করে ওই যে 5 আগস্টের আগ দিয়া বিপ্লবী ভূমিকা পালন করলেন এবং তার ডিওএইচএসে গিয়ে পুরাতন সৈনিকদের নিয়ে তিনি মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেন। হয়ে গেল বাংলাদেশে। তার কিন্তু পিছনে কিন্তু বিশ্লেষণ করা হলো না। এইভাবেই কিন্তু এখানে যাদের উপদেষ্টা বানানো হয়েছে পিছনে অনেক গলত আছে। তো সমস্ত যদি কম্বলের লোন যদি আপনি সব তুলে ফেলতে চান, তাহলে তো টোটাল থাকবে না। বাংলাদেশের অবস্থা এরকম হয়ে। জি।